খোঁজ নেন, প্রশাসনে বসে আছেন, খোঁজ নেন। ভবিষ্যতে শুনবো না। আর আমার এখান থেকে বাইরে যেতে পারবেন না। আমি যদি না বলি এখান থেকে বাইরে যেতে পারবেন না স্যার, মাথায় রাখেন। শেখ হাসিনার সময় আপনারা যাদের কথা এখন চলতেছে তারা কানে ধইরা কানের নিচে থাকতো স্যার। আমি রুমিন ফারহানা, কোনো দল লাগে না আমার। রুমিন ফারহানা একদিকে বলছেন খালেদা জিয়া তার পক্ষে ছিলেন, তারেক রহমান তার পক্ষে নন, সেজন্যই তিনি মনোনয়নটি পাননি। কিন্তু সত্যিই কি এমনটা ঘটেছে, নাকি রুমিন ফারহানার সঙ্গে ঘনিষ্ঠ মানে বিএনপিতে অন্য যারা বিভিন্নভাবে প্রভাব বিস্তার করেন তাদের কারো কারো সঙ্গে তারেক রহমানের এখন যে দূরত্ব, তার ফলাফল এই ঘটনা? ম্যাজিস্ট্রেটের সাথে রুমিন ফারহানা যেভাবে যে বডি ল্যাঙ্গুয়েজে যেভাবে হুমকি দামকি, তাহলে ওরা ঠিক আছে, তারা আচরণবিধি রক্ষা করার জন্য বলবে, আপনার পছন্দ না হতে পারে, কিন্তু প্রেজেন্টেশনটা যদি ওইভাবে হয় তাহলে তো তারা অনেক যৌক্তিক বা সঠিক জিনিসও কথা বলতে চাইবে না। টকশোর মাধ্যমে বিএনপির রাজনীতি হিসেবে বাংলাদেশে বিপুল জনপ্রিয়তা এবং পরিচিতি পাওয়া রাজনীতিবিদ রুমিন ফারহানাকে বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে মনোনয়ন দেয়নি। সেই নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবেই তার যে আসন ব্রাহ্মণবাড়িয়া 2 আসন সেখান থেকে নির্বাচন করবেন। বিএনপি তাকে সহ 9 জনকে খালেদা জিয়ার মৃত্যুর দিনে দল থেকে বহিষ্কার করেছে দলের সিদ্ধান্তের বিপরীতে গিয়ে দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে। রুমিন ফারহানা বলছেন, এই যে খালেদা জিয়ার মৃত্যুর দিনে তাকে বহিষ্কার করা হলো, এটা গভীরভাবে সংকেতপূর্ণ একটি ঘটনা। রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া 2 আসনটি, যেটির সীমানা নির্ধারণ নিয়েও এ দফাতেও নির্বাচন কমিশনে যখন প্রথম সীমানা নির্ধারণের শুনানি অনুষ্ঠিত হলো, সেদিনও তিনি গিয়ে বিএনপির অন্যান্য মনোনয়ন প্রত্যাশীদের দলের তরফে একরকমের প্রতিরোধের সম্মুখীন হয়েছিলেন। এবং রুমিন ফারহানা তখন সাংবাদিকদের সামনে এসে বলেছিলেন যে 15 বছরে যা ঘটে নাই, যাদের জন্য তিনি এতদিন ধরে লড়াই সংগ্রাম চালিয়ে গেছেন, যে দলের জন্য তিনি সোচ্চার ছিলেন, সেই বিএনপির কর্মীরা আজকে তাকে ধাক্কা দিয়েছে। সে সময়ও রুমিন ফারহানা শিরোনাম হয়েছিলেন। রুমিন ফারহানা কিন্তু 2018 নির্বাচনের আগে থেকেই ওই এলাকায় গিয়ে বাড়ি ঘর করে সেখানে নির্বাচনী প্রচারণা চালাতে থাকেন এবং সেখানে জনসংযোগ করতে থাকেন, তার নেতাকর্মী তৈরি করতে থাকেন, অনুসারীদের তৈরি করতে থাকেন। এবং 2018 নির্বাচনের আগেও তিনি সেখানে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। সেবারেও তিনি দলের মনোনয়ন সেখান থেকে পান না, সেবার আব্দুস সাত্তার উকিলকে বিএনপি মনোনয়ন দেয়। কিন্তু পরে বিএনপি 2018 সালের নির্বাচনে যে একটি নারী সংসদ সদস্য পদ পেয়েছিল তাদের 5 জন বিজয়ী সংসদ সদস্য বিপরীতে, সেই সংরক্ষিত নারী আসনে তখন কিন্তু বিএনপির তরফে রুমিন ফারহানাকে মনোনয়ন দেওয়া হয়েছিল এবং রুমিন ফারহানা সেই সুবাদে সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে সংসদে গিয়েছিলেন। নারী সংরক্ষিত আসনে তখন যে রুমিন ফারহানার মনোনয়ন, সেটাও কিন্তু লন্ডন থেকে নির্ধারিত হয়েছিল, ঠিক যেমন ভাবে 2018 সালের প্রত্যেকটি আসনের মনোনয়ন, মানে সেবার তো বিএনপি ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে জোট গঠন করে জামায়াতে ইসলামী, বিএনপি, ডক্টর কামাল হোসেনের গণফোরাম সকলে একত্রে নির্বাচনে গেল। 300টি আসনের মনোনয়নই কিন্তু তখন লন্ডন থেকে তারেক রহমানের তত্ত্বাবধানে নির্ধারিত হয়েছিল। এবং এরপর রুমিন ফারহানা মানে নারী সংরক্ষিত আসনেও যে বিএনপি কাউকে মনোনীত করবে, সেই সিদ্ধান্তটাও তখন তারেক রহমানের তরফে নেওয়া হয়েছিল। এবার তাহলে কি ঘটলো? রুমিন ফারহানা এখন সরাসরি এক রকমের তারেক রহমানকে, বিএনপির নতুন নেতৃত্বকে তাকে যথাযথ মূল্যায়ন না করবার জন্য এবং তাকে নির্বাচনে মনোনয়ন না দেওয়ার জন্য দায়ী করছেন। তিনি কোনো রাগঢাক রাখেন নাই। যখন 4 নভেম্বর বিএনপি প্রথম অধিকাংশ আসনের মনোনয়ন দিয়ে দিল এবং তারপর থেকেই টকশোতে গিয়ে সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলে আসছিলেন, দল মনোনয়ন দিক বা না দিক তিনি ব্রাহ্মণবাড়িয়া 2 এই আসন থেকে নির্বাচন এবার করবেনই। এবং তখন থেকেই তিনি এই কথাও বলে আসছিলেন যে তার নেতাকর্মী অনুসারীরা বলে আসছিলেন যে রুমিন ফারহানা ব্যতীত কোনো জোটের প্রার্থীকে যদি এই আসনে মনোনয়ন দেওয়া হয় তাহলে তিনি জামানত হারাবেন, কারণ রুমিন ফারহানার অনুসারীরা কেউ সেই জোট প্রার্থীর পক্ষে কাজ করবেন না। কিন্তু শেষ পর্যন্ত বিএনপি সেখানে জোট শরিক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে মনোনয়ন দিয়েছে, তিনি সেখানে খেজুর গাছের পক্ষে নির্বাচন করবেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেদিন এই নামটি ঘোষণা করেছেন, তিনি সেদিন বলেন সকলকে খেজুর গাছের পক্ষে ভোট দিয়ে ধানের শীষের জন্য কাজ করতে হবে এবং বিএনপির যেসব নেতারা এই দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনো কাজ করবেন তাদেরকে দল বহিষ্কার করবে বা দল কড়া সিদ্ধান্ত নেবে। রুমিন ফারহানা তখনও বলে রেখেছিলেন দল যদি বহিষ্কার করে বা শৃঙ্খলা ভঙ্গের অপরাধে কোনো ব্যবস্থাও নেয় তাও তার কিছু করার নাই, তিনি নির্বাচন করবেনই। খালেদা জিয়ার মৃত্যুর দিনে বিএনপি শেষ পর্যন্ত রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তি সংবাদ মাধ্যমে পাঠায়, যেখানে তারা বলে যে রুমিন ফারহানা সহ 9 জনকে তারা দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য জাতীয় নির্বাহী কমিটির পরিচালনার জন্য বহিষ্কার করছে। এর মধ্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালনরত রুমিন
ফারহানা যেমন ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন সহ 9 জন আছেন। হাসান মামুন হচ্ছেন নুরুল হক নুরুর আসনে, যিনি পটুয়াখালীতে ক্রমাগতভাবে 5ই আগস্টের পর থেকে কিন্তু প্রতিরোধ তৈরি করে গেছেন নুরুল হক নুরুর বিষয়ে, কারণ তারেক রহমান গত 2024-এর অক্টোবরেই জানিয়ে দিয়েছিলেন যে দল যাতে নুরুল হক নুরুর পক্ষে কাজ করে। কিন্তু হাসান মামুন এক দফা কিন্তু সারা রাত নুরুল হক নুরুকে এক জনসভায় তার সমর্থকেরা আটকে রেখেছিলেন, এরপর সেনাবাহিনীর গিয়ে তাকে উদ্ধার করে আনতে হয়েছিল নুরুল হক নুরুকে। কাজেই হাসান মামুনও বছরের পর বছর ধরে পটুয়াখালীতে এই প্রস্তুতি নিয়েছেন, ঠিক রুমিন ফারহানার মতোই, যে তিনি কাজ করবেন এবং তিনি সেখান থেকে নির্বাচন করবেন। এখন তিনি মনোনয়ন পান নাই, মনোনয়ন পেয়েছেন দলের বাইরের একজন, তিনি হাসান মামুন, সাইফুল আলম নীরব, রুমিন ফারহানা সহ এই 9 জনই তাই স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। এরা সবাই দৃঢ় প্রতিজ্ঞ যে এরা নির্বাচন করবেন। কিন্তু খুব স্বাভাবিকভাবে স্বল্প পরিচিত হয় রুমিন ফারহানার মনোনয়ন না পাওয়ার মতো আলোচনা আলোড়ন আর কেউ তুলতে পারছেন না, কারণ সকলেই রুমিন ফারহানাকে চেনেন, তিনি একজন সর্বজন পরিচিত ব্যক্তি এবং সকলেই বিএনপি বলতে রুমিন ফারহানাকে চেনেন বা রুমিন ফারহানা বলতেই বিএনপিকে বোঝেন। সেখানে বিএনপি এমন একজন সোচ্চার, মানে গত বহু বছর ধরে আওয়ামী লীগ শাসনের বিরুদ্ধে, শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে সোচ্চার সাহসী কণ্ঠ রুমিন ফারহানাকে কেন বিএনপি মনোনয়ন দিল না, সেই প্রশ্নটা বারবার উঠছে। রুমিন ফারহানা সরাসরি বলছেন যে তিনি খালেদা জিয়ার রাজনীতি এগিয়ে নিতে কাজ করবেন। তিনি সরাসরি বলছেন নতুন নেতৃত্ব তাকে যথাযথ মূল্যায়ন না করলেও তার কিছু করার নাই, তার রাজনীতি তাকে করতে হবে। আর রুমিন ফারহানা সবচেয়ে বিস্ফোরক যে মন্তব্যটা করছেন, তিনি বলছেন হাসপাতালে যাওয়ার 2 দিন আগেও নাকি খালেদা জিয়া বিএনপির ঊর্ধ্বতন শীর্ষতম নেতৃবৃন্দকে জিজ্ঞেস করেছিলেন যে কেন রুমিন ফারহানা মনোনয়ন পেলেন না। তার মানে রুমিন ফারহানা কি বলতে চাইছেন যে তিনি খালেদা জিয়া পক্ষের লোক, বিএনপিতে তিনি মনোনয়ন না পাওয়ায় খালেদা জিয়া রুষ্ট ছিলেন, কিন্তু মনোনয়নের পুরো বিষয় যিনি নিয়ন্ত্রণ করছেন মানে তারেক রহমান, তিনি তাকে মনোনয়ন দিতে চাইছেন না এবং তিনি তার প্রতি রুষ্ট, তাকে দল থেকে বাদ দিতে চাইছেন। এবং সে কারণেই রুমিন ফারহানা বলছেন যে খালেদা জিয়ার মৃত্যুর দিন তার বহিষ্কারের খবরটা আসা ভীষণভাবে সংকেতপূর্ণ। রুমিন ফারহানা তার মানে তারেক রহমানের বিপক্ষে সরাসরি দাঁড়াচ্ছেন। রুমিন ফারহানা তার মানে সরাসরি সংবাদ মাধ্যমের সামনে ইঙ্গিত করতে চাইছেন যে বিএনপির ভেতরে খালেদা জিয়া পক্ষ আর তারেক রহমান পক্ষ আছে, নাকি রুমিন ফারহানা এই আলোচনাটা সংবাদ মাধ্যমের সামনে ফাঁস করে এই আলোচনাটা দানা বেঁধে উঠতে সহায়তা করতে চাইছেন যে বিএনপিতে খালেদা জিয়া পক্ষ বঞ্চিত হচ্ছে তারেক রহমান নেতৃত্বে আসার ফলে। রুমিন ফারহানা কি বলছে একটু শুনে আসি। দলের যখন দুঃসময় ছিল তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া নেতৃত্বে ছিলেন। তিনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন সেটা অনেক সময়ই দেখা গেছে আমার বয়স এবং আমার রাজনৈতিক অভিজ্ঞতার চেয়ে অনেক বড়। সেই দায়িত্ব আমি অক্ষরে অক্ষরে পালন করার সর্বোচ্চ চেষ্টা করেছি, যেটার একটা রূপ আপনারা দেখেছেন যখন 2018 সালের সংসদে 19 সাল থেকে আমি জয়েন করি এবং সেখানে আমার ভূমিকা কি ছিল। দল যখন 22 সালের ডিসেম্বরে আমাকে পদত্যাগ করতে বলে আমি এক মুহূর্ত চিন্তা করি নাই। যখন বলেছে, যেদিন বলেছে তখনই আমি সেই মুহূর্তে পদত্যাগ করেছি। এরপরে দল যদি মনে করে নতুন নেতৃত্ব, তাকে আমি স্বাগত জানাই, যে আমার সার্ভিস ইজ নো লঙ্গার রিকোয়ার্ড, দ্যাটস ওকে, ফাইন। রুমিন ফারহানা সংবাদ মাধ্যমকে বলেছেন যে আপসীন নেত্রীর চলে যাওয়ার দিনেই তার বহিষ্কারকে তিনি মোটেও কাকতালীয় বলে মনে করেন না। রাজনীতিতে আপোষ না করে একা দাঁড়িয়ে যাওয়ার শিক্ষা তিনি খালেদা জিয়ার কাছ থেকে পেরেছেন। খালেদা জিয়াকে আপসীন নেত্রী উল্লেখ করে রুমিন ফারহানা বলেছেন যে আমি আমার রাজনৈতিক অভিভাবককে হারিয়েছি, যার আদর্শে রাজনীতি করেছি, উজ্জীবিত হয়েছি এবং যার আদর্শ অক্ষরে অক্ষরে পালন করে আমি রাজনীতি করেছি, তিনি আজ চলে গেলেন। এবং তিনি যেদিন 23শে নভেম্বর হাসপাতালে ভর্তি হয়েছেন তার আগে 20শে নভেম্বরেও আমার কথা বলেছেন। তিনি বলেছেন আমাকে মনোনয়ন দেওয়া হলো না কেন, আমি শুধু এটুকুই বলবো। এবং রুমিন ফারহানা বলছেন আমার যে বিদ্রোহী প্রার্থী হওয়া এইটাও এক ধরনের আপোষহীনতা, জোয়ারের বিরুদ্ধে একলা দাঁড়ানো, এটা আমি আমার নেত্রীর কাছ থেকে শিখেছি। আপোষ না করে একা দাঁড়িয়ে যাওয়া আমি উনার কাছ থেকে শিখেছি। একদিকে 2024-এর 5ই আগস্টের পর থেকে প্রায় 7 থেকে 8 হাজার কর্মীকে নানা রকম শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি বহিষ্কার করেছে। নির্বাচনে এরকম রুমিন ফারহানা সহ বিএনপির একনিষ্ঠ অনেক কর্মীরা আছেন যারা বিভিন্ন আসনে মনোনয়ন না পেয়ে এখন স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। রুমিন ফারহানার মনোনয়নপত্র বৈধ হয়েছে, মানে তারা নির্বাচনেও অংশ নেবেন। তারেক রহমান কিভাবে দলের ভেতরের এই বিরোধ, এই বিদ্রোহ সামাল দেবেন সেটা যেমন তার জন্য এখন একটা নতুন চ্যালেঞ্জ হয়ে দেখা দেবে, তেমনি রুমিন ফারহানার মতো জনপ্রিয়, মানে সংবাদ মাধ্যম যার কাছে বারবার যায়, সেখানে তিনি যে প্রকাশ্যে তাকে খালেদা জিয়া পন্থী নেতা হিসেবে অভিহিত করে তারেক জিয়ার নতুন নেতৃত্ব তাকে গ্রহণ করতে পারছে না বা দলে জায়গা দিচ্ছে না, এমন অভিযোগ তুলছেন বিভিন্নভাবে বিভিন্ন ফোরামে, সেটাও সম্ভবত তারেক রহমানের জন্য একটা নতুন চ্যালেঞ্জ হয়ে দেখা দিতে পারে। তারেক রহমানই তো তাকে 2018-তে মনোনয়ন দিয়েছিলেন নারী সদস্য হিসেবে, তাহলে
এই সময়ে এসে রুমিন ফারহানার সঙ্গে তারেক রহমানের বিরোধের কারণ কি? বিএনপির ভেতরে যে ধরনের কথা শোনা যায় তার মধ্যে এমন কথাও প্রচলিত আছে যে তারেক রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু হিসেবে 2001 থেকে 2006 সরকারের আমলে, মানে বিএনপি জামাত জোট সরকারের হাওয়া ভবন আমলে তারেক রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু বলে পরিচিত একজনের সঙ্গে রুমিন ফারহানের যে ঘনিষ্ঠতা এবং সেই ব্যক্তির সঙ্গে এখন তারেক রহমানের দূরত্ব রাখবার যে ইচ্ছা বা দূরত্ব রাখবার যে বাধ্যবাধকতা, সেটাও রুমিন ফারহানাকে হয়তো মনোনয়ন বঞ্চিত করে থাকতে পারে। সত্যি কি রুমিন ফারহানার পৃষ্ঠপোষক কোনো প্রভাবশালী রাজনৈতিক নেতা কিংবা তারেক রহমানের ব্যবসায়িক পার্টনার, তার সঙ্গে ঘনিষ্ঠতাই রুমিন ফারহানার রাজনৈতিক এই বঞ্চনার কারণ হলো? রুমিন ফারহানা 2018 সালে যখন ব্রাহ্মণবাড়িয়ায় প্রথম গিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন, মানে ওই আসনের মনোনয়ন চেয়েছিলেন, তখন রুমিন ফারহানার পৃষ্ঠপোষক ছিলেন বাংলাদেশের শীর্ষস্থানীয় একটি ব্যবসায়িক গ্রুপের মালিকদের একজন। সে সময় তারই দর কষাকষিতে কিন্তু সরাসরি মনোনয়ন না পেলেও নারী সংরক্ষিত আসনটি লন্ডন থেকে রুমিন ফারহানার জন্য নিশ্চিত করা হয়েছিল। তাহলে রুমিন ফারহানা একদিকে বলছেন খালেদা জিয়া তার পক্ষে ছিলেন, তারেক রহমান তার পক্ষে নন, সেজন্যেই তিনি মনোনয়নটি পাননি। কিন্তু সত্যিই কি এমনটা ঘটেছে, নাকি রুমিন ফারহানার সঙ্গে ঘনিষ্ঠ, মানে বিএনপিতে অন্য যারা বিভিন্নভাবে প্রভাব বিস্তার করেন তাদের কারো কারো সঙ্গে তারেক রহমানের এখন যে দূরত্ব, তার ফলাফল এই ঘটনা? তারেক রহমানকে দেশে 17 বছর পরে ফিরে আসবার পর সম্ভবত নানা সমীকরণ নতুন করে মেলাতে হচ্ছে। এর মধ্যে কোনো একজন সুপরিচিত নেত্রীর এমন অভিযোগ তোলা যে তিনি তার মায়ের পক্ষে বলেই তার পুত্রই তাকে দল থেকে বহিষ্কার করে ছাড়লো, এবং সেটা কোনো কাকতালীয় ব্যাপার নয়, বরং গভীর সংকেতপূর্ণ। এ ধরনের অভিযোগ বা এ ধরনের গুঞ্জন দলের ভেতরেই সম্ভবত সামাল দেওয়া বা ধামাচাপা দেওয়া তারেক রহমানের মতো এত বিশাল দলের নতুন নেতার জন্য হয়তো এই সময়টায়, নির্বাচনের সময়টায় অস্বস্তিকর হয়ে উঠতে পারে। রুমিন ফারহানা নির্বাচনে জিতে আসতে পারেন কিনা ধানের শীষ ছাড়াও তিনি হাঁস প্রতীক চাইছেন, নাকি ব্রাহ্মণবাড়িয়া আসনে খেজুর গাছে ভোট দিয়ে বিএনপির নেতা কর্মী অনুসারী সমর্থকেরা শেষ পর্যন্ত ধানের শীষকে শক্তিশালী করে, সেটা দেখবার জন্য অপেক্ষা করতে হবে। ম্যাজিস্ট্রেটের সাথে রুমিন ফারহানা যেভাবে যে বডি ল্যাঙ্গুয়েজে যেভাবে হুমকি ধামকি, তাহলে ওরা ঠিক আছে, তারা আচরণবিধি রক্ষা করার জন্য বলবে, আপনার পছন্দ না হতে পারে, কিন্তু প্রেজেন্টেশনটা যদি ওইভাবে হয় তাহলে তো তারা অনেক যৌক্তিক বা সঠিক জিনিসেও কথা বলতে চাইবে না। শেখ হাসিনার সময় আপনারা যাদের কথা এখন চলতেছেন তারা কানে না, অকাটে নিচে থাকতো। তার আমি আপনি পাহারা কোনো দম লাগে না আমার। না দর্শক, এটা আসলে এটা ভালো লাগলো না। আমি বারবার বলছি যে নির্বাচনটা খুব আদর্শিক হইতে হবে, নির্বাচনটা আদর্শিক হইতে হবে। তবে আজকে একটা আচরণ ভালো লাগছে, নাসিরুদ্দিন পাটোয়ারি একটা বেশ মানে এক মুরব্বীর কাছ থেকে একটা শক্ত কথা হজম করছে। দেখেন, আপনি দোয়া করেন ইনশাআল্লাহ, দোয়া করবেন তো অনেক করব, কিন্তু কষ্ট করবেন আল্লাহ বলছে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ দোয়া করুন, লাভ মানে এই যে দোয়া করেন, দোয়া করবেন কেন আপনি দোয়া করেন ইনশাআল্লাহ, দোয়া করবেন তো অনেক করব, কিন্তু কষ্ট করবেন আল্লাহ বলছে ইনশাআল্লাহ। যাক, এটা ভালো হয়েছে, দোয়া তো করে দেবো কিন্তু পাঠ তো করবে না। নাসিরুদ্দিন পাটোয়ারি বেশ যে কটা ক্লিপ আমি দেখছি সবগুলি খুব অ্যাগ্রেসিভ ছিল এবং মির্জা আব্বাসের প্রতি ইঙ্গিত করে চাঁদাবাজ এটা সেটা বলা টলা, এগুলি ঠিক না। মানে একটা বয়সের এত ব্যবধান আছে, রাজনীতিরও একটা নতুন সংস্কৃতি আমরা গড়ে তুলতে চাই, সেখানে এটা মানানসই না। যাক, এটা নিয়ে আমি কথা বলছি। তো যাক, এখানে নাসিরুদ্দিন পাটোয়ারি ভালোভাবে হ্যান্ডেল করছে, কিন্তু ম্যাজিস্ট্রেটের সাথে রুমিন ফারহানা যেভাবে যে বডি ল্যাঙ্গুয়েজে যেভাবে হুমকি ধামকি, তাহলে ওরা ঠিক আছে, তারা আচরণবিধি রক্ষা করার জন্য বলবে, আপনার পছন্দ না হতে পারে, কিন্তু প্রেজেন্টেশনটা যদি ওইভাবে হয় তাহলে তো তারা অনেক যৌক্তিক বা সঠিক জিনিসেও কথা বলতে চাইবে না। তাহলে আচরণবিধি তো লঙ্ঘন হয়ে যাবে, কারণ প্রার্থী এবং তার সমর্থকদের একটা প্রবণতাই থাকবে যে আচরণবিধি লঙ্ঘন করা। সেখানে বাধার প্রাচীর দাঁড়াবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখন দায়িত্বরত ম্যাজিস্ট্রেটরা, তারা যে বলবে যে এটা ঠিক না, এটা ঠিক না, আপনার পছন্দ হোক বা না হোক। কিন্তু এইভাবে যদি সবাইকে নিয়ে প্রতিরোধ করতে যান তাহলে তো ভয় পেয়ে যাবে। এমনি তো প্রশাসন, আমি বারবার বলি, পুলিশ প্রশাসন তো দুর্বল, নাজুক অবস্থার মধ্যে আছে। তো এইভাবে যদি মানে অ্যাগ্রেসিভলি যদি মানে আচরণ করা হয় তাহলে নির্বাচন কমিশনের যে দায়িত্বপ্রাপ্ত এই ম্যাজিস্ট্রেটরা তারা কিভাবে দায়িত্ব পালন করবে? এটা তো সহযোগিতা লাগবে, এটা তো একপাক্ষিক ব্যাপার না।
আমি তো বললামই তো আপনার, এটা আমিও যদি নির্বাচন করতে নামি কিছু আচরণ বিধি লঙ্ঘনের একটা প্রবণতা হবে, এবং ম্যাজিস্ট্রেট যারা যারা নির্বাচন কমিশন তারা এসে ধরবে এটা ঠিক না এটা ঠিক না, এটা বলবেই। কিন্তু তার উত্তরটা যদি আমি খুব সুন্দরভাবে হ্যান্ডেল না করতে পারি, তাহলে তো একটা মানে উত্তেজনা তৈরি হবে, একজন অ্যাগ্রেসিভ মনোভাবের ফলে যেটা হবে, সে তো দায়িত্বই পালন করতে পারবে না, তাহলে তো ভেঙে পড়বে, বিভিন্ন জায়গায় জায়গায় এই সমস্তগুলি তো ভেঙে পড়বে। সুতরাং আমি বারবার বলি, সেই নাসিরুদ্দিন পাটোয়ারিকে বলি, রুমিন ফারহানাকে বলি, প্লিজ একটা এমন ভাবে আচরণ করেন যেখান থেকে অন্যরা শিখবে, যাতে ভেঙে চুরে না পড়ে। আপনার ক্ষমতা আছে বলে আপনি ক্ষমতাটা দেখেন না, এটা শালীনভাবে সুন্দরভাবে উন্নত রাজনৈতিক সাংস্কৃতিক যে একটা অবস্থান, সেটা আমাদেরকে ধরে রাখতে হবে। এবং এটাই তো পরীক্ষার সময়, আপনার আচরণ দেখে ভোটাররা ভোট দেবে। ভোটাররা কিন্তু বাধ্য না, ভোটাররা আর শক্তিকে ভয় পায় না, এটা মনে রাখা দরকার। খোঁজখবর রাখছি, তাতে করে যেখানে সম্ভব হচ্ছে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে, পুলিশের উপস্থিতিতে ম্যাজিস্ট্রেট গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছেন, তাদেরকে বাধা দিচ্ছেন, আচরণবিধি লঙ্ঘনের দায়ে কাউকে কাউকে জরিমানাও করছেন, চলছে কিন্তু এটি বেশ কিছুদিন থেকে এটি চলছে। তো রুমিন ফারহানা উঠান বৈঠক করছিলেন ইসলামাবাদ গ্রামে, তো সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার হাসান খান কিছু পুলিশ সদস্য নিয়ে হাজির হন এবং রুমিন ফারহানাকে এইসব কার্যক্রম পরিচালনা করতে নিষেধ করেন। এক পর্যায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার হাসান খানের সঙ্গে রুমিন ফারহানার তর্ক বিতর্ক শুরু হয়। তো সেইটি অবিশ্বাস্য ছিল, নিশ্চয়ই আপনারা অনেকেই দেখেছেন, ভিডিওটি ভাইরাল হয়েছে, না দেখবার কোনো কারণ নেই। তো সেখানে এক পর্যায়ে রুমিন ফারহানা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছিলেন ম্যাজিস্ট্রেটকে, খুবই একটি কি বলবো আর অশোভনীয় ভাষায় বলছিলেন, আপনাদেরকে এরকম দেখায় লোকেরা, আপনারা কিছুই করতে পারেন না। তো তার দেহভঙ্গি, তার জেস্টার, তার পোস্টার, তার অন্যরকম, এটি আসলে না দেখলে বোঝা যাবে না বিষয়টি কি। এটি সহ্য করার মতো না আসলে, আর বিশ্বাস করবার মতো না যে একজন নারী একজন ম্যাজিস্ট্রেটকে এরকম আচরণ তার সঙ্গে করতে পারেন। শুধু তাই না, তাকে হুমকি দিলেন, তাকে বললেন, দিস ইজ দ্য লাস্ট টাইম, আই এম ওয়ার্নিং ইউ। আজকে ভদ্রতা দেখালাম, ভদ্র আছি, পরবর্তীতে কিন্তু ভদ্র থাকবো না। এবং এক পর্যায়ে এটিও বললেন, আমি না চাইলে আপনি এখান থেকে বেরিয়ে যেতে পারবেন না। কি ভয়ঙ্কর কথা! এরকম শব্দ চয়ন, এরকম হুমকি আমরা অন্যদের কাছ থেকে দেখেছি, শেখ হাসিনা আমলে দেখেছি, আওয়ামীদের কাছ থেকে দেখেছি এরকম আচরণ, যেই কারণে হাসিনা জয় বাংলা হয়ে গেল। তো আসলে যেই এরকম আচরণ করবে, অসভ্য আচরণ করবে, বেয়াদবি করবে, ধৃষ্টতা দেখাবে যে কারোর সঙ্গে, সেটি রাষ্ট্রের অন্য নাগরিক হতে পারে, সরকারি কর্মকর্তা হতে পারেন, তার পরিণতি কিন্তু আলটিমেটলি ভালো হবে না। ভালো হবার কোনো কারণ নেই, কারণ পুরো দেশ স্তম্ভিত তার আচরণে। আজ বিকেলে এই ঘটনাটি ঘটেছে, বিকেলের পর থেকে সব মহলে আলোচনা হচ্ছে যে রুমিন ফারহানা এটা কি করলেন। তার আচরণ সম্পর্কে অন্যদের ধারণা আছে, বাট আজ তিনি সর্বকালের রেকর্ড ব্রেক করলেন। এটি অবিশ্বাস্য প্রিয় দর্শক, তিনি যা করলেন, তিনি যা বললেন, সরাসরি হুমকি যে আজ সভ্য আছি, ভদ্র আছি, পরের বার ভদ্রতা দেখাবো না, আমি না চাইলে আপনি এখান থেকে বেরিয়ে যেতে পারবেন না। কি ভয়ঙ্কর কথা! তো এই যদি চলতে থাকে, তাহলে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলি বা প্রশাসনের অন্যদের কথা বলি, পুলিশ প্রশাসন বলি, এমনিতেই এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে আইন শৃঙ্খলার পরিস্থিতি চরম অবনতি চলছে, শুরু থেকেই দৃশ্যমান কোনো উন্নতি হয়নি। আর কারণও ছিল, কারণ পুলিশ প্রশাসন একেবারেই ভেঙে পড়েছিল, থানাগুলো ঠিকমতো ফাংশনাল ছিল না, এখনও পুলিশের মোরাল স্ট্রেংথ সেভাবে ফিরে আসেনি। আর সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বা জনপ্রশাসনীয় যে খুব ভালো চলছে সব কিছু এরকম না। তো এরকম হতে থাকলে, আর প্রার্থীরা আচরণবিধি ভঙ্গ করে বা অন্য কোনো কারণে তারা কোনো প্রশাসনিক শাস্তির মুখে পড়লে কিংবা প্রশাসনিক নিষেধাজ্ঞার মোকাবেলা করতে গিয়ে যদি এরকম হুমকি দিতে থাকেন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে, পুলিশকে বা অন্য কাউকে, তাহলে তো প্রশাসন একেবারেই কাজ করতে পারবে না, একেবারেই ভেঙে পড়বে। কমপ্লিটলি তাদের সমস্ত কাজকর্ম বন্ধ করে দিতে হবে। কারণ একজন নারী হয়ে যদি এরকম হুমকি দিতে পারেন প্রশাসনকে, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে, তাহলে অন্যরা পুরুষ প্রার্থী যেখানে যারা আছেন, তারা তো আরও সিরিয়াসলি দেখবেন বিষয়টিকে এবং অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করবেন যে রুমিন ফারহানা এমন আচরণ করেছে, কিছু হয়নি, সো আমি তার চেয়ে বেশি করবো, আরেক ধাপে এগিয়ে যাবে, তারা উৎসাহ উদ্দীপনা নিয়ে এগিয়ে যাবে। তো আর তাতে করে প্রশাসন একেবারেই ফেল করবে। কিছুটা যদিও রেস্টোরেশন আমরা দেখছিলাম, রেস্টোর করছিল আস্তে আস্তে,
ইমপ্রুভ করছিল সিচুয়েশন, কিন্তু এখন এরকম আচরণ, এরকম পরিস্থিতি চলতে থাকলে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত টোটাল কলাপস হবে প্রশাসনে সব দিক থেকে, আর সেটি কোনোভাবে সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য সহায়ক হবে না। তো রুমিন ফারহানা এখন বিএনপিতে নেই। বিএনপিতে হলে হয়তো আমি তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করতাম যে রুমিন ফারহানাকে নিয়ে কিছু করুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন, তাকে শাসান। তো এখন তো আর সেটা বলবার সুযোগ নেই, কারণ রুমিন ফারহানা এখন স্বতন্ত্র প্রার্থী, তো তার দায় তাকেই নিতে হবে। তো রুমিন ফারহানাকে বুঝতে হবে বাংলাদেশের জুলাই অভ্যুত্থান কিন্তু ছিল এরকম আচরণের বিরুদ্ধে, হুমকি ধমকি এইসবের বিরুদ্ধেই ছিল সে আচরণ। হাসিনা খুব দাম্ভিক হয়ে উঠেছিলেন, হাসিনা আমাদের হুমকি দিতেন, হাসিনা আমাদের বলতেন সব কিছু বন্ধ করে দিবেন, গ্যাস, পানি, বিদ্যুৎ সব কিছু বন্ধ করে দিয়ে বসে থাকবেন। তো হাসিনা আমাদের এরকম হুমকি দিতেন। তো হাসিনা উত্তর বাংলাদেশে আমরা এরকম হুমকি ধমকি চাই না, কেউ চাই না আমরা এটি। আর যদি রুমিন ফারহানারা এগুলো জারি রাখেন তাহলে তার কনসিকুয়েন্স কিন্তু তাকে ভোগ করতে হবে। এখন তার আচরণ বিএনপিকে পাবে না, তাকেই পাবে। তো তাই এই আচরণ তাকে অবশ্যই ভাবতে হবে, তার নিজস্ব বিষয়টিকে তার পুনর্বিবেচনা করতে হবে, তিনি এরকম আচরণই করবেন নাকি তিনি আচরণে কোনো পরিবর্তন আনবেন। কারণ হাসনাত আবদুল্লাহর বিষয়টি কিন্তু আমরা এখনো ভুলে যাইনি। তখন রুমিন অ্যাপোলজি দিয়ে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছিলেন। তো এখন রুমিন কি করবেন? রুমিন যা করলেন পুরো মানুষকে, পুরো দেশের মানুষকে কথা বলার সুযোগ করে দিয়েছেন, আর মানুষ স্তম্ভিত হয়ে গেছে রুমিনের আচরণে। তো প্রিয় দর্শক, আপনারা কি ভাবছেন যারা দেখেছেন রুমিনের ভিডিওটি? তো আমি বিশ্বাস করি যে আপনারা স্তম্ভিত হয়েছেন, শকড হয়েছেন। আপনারা আপনাদের রিয়াকশনস আমাকে জানাবেন, কমেন্টে জানাতে ভুলবেন না। সো আমি আসলে আমার ভিডিওটি ক্লোজ করবার আগে আমি লোভ সামলাতে পারছি না, আপনাদের ছোট্ট করে একটু ক্লিপ আমি দেখিয়ে দিতে চাই, যদি কারো ইনকেস দেখা না থাকে রুমিনের ভিডিওটি। তো সময় নেব না, 30 সেকেন্ডের মধ্যে শেষ করবো আশা করছি। তো একটু দেখিয়ে দিতে চাচ্ছি আপনাদের আমি। প্রিয় দর্শক, বিষয়টি আশা করছি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে রুমিন ফারহানা এবং তার দলীয় নেতাকর্মীরা কি পরিমাণ অসহায় করে তুলেছিলেন, নিশ্চয়ই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। তো আসলে এমন বিষয়ের নিন্দা না জানিয়ে কোনো উপায় নেই। আমি সর্বান্তকরণের নিন্দা জানাচ্ছি রুমিনের এই আচরণের।